আচ্ছা আমরা শুরু করি ওকে। হ্যাঁ, ওমর ভাই আসছেন? আসসালামু আলাইকুম ভাই, জি ভাই আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই আমরা কি আজকে P6 শুরু করবো? হ্যাঁ ইনশাল্লাহ P6 শুরু করি। P6 কি ইনস্টল করা হয়েছে? জি ইনস্টল করা আছে। আলহামদুলিল্লাহ। ভাই ওই বলতেছিলাম যে ওই গত ক্লাসে বলা হয়েছিল যে একজন বলছিলেন ওই যে আমাদেরকে যদি একটা ছোট্ট প্রজেক্ট নিয়ে আপনি নিজে করে একটা দেখাইতেন। ওটা ইনশাল্লাহ আগামীকাল। আমি তো বলে দিছি ওদিন, ওটা আগামীকাল। কালকে আপনাদের একটা এক্সট্রা ক্লাস নেব। উইথাউট রিসোর্স ছাড়া আমরা কিভাবে একটা প্রজেক্ট করতে পারি, মানে রিসোর্স অ্যাসাইন না করে একটা মোটামুটি একটা সামারি প্রজেক্ট করে ফেলবো আগামীকাল। এটা এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে প্রজেক্ট যখন আমাদের এই প্রাইমারিরাও যখন শেষ হবে তখন লাস্টের দিন রিসোর্স বসে একটা প্ল্যান করব। জি, বুঝতে পারছি। আচ্ছা যদি আপনি দেখেন এখানে একটু চেঞ্জ আসছে এখন। প্রাইমারিরা চলে 20.12 আর কি। তো যেটা করতে হবে, আমার এখানে যে হ্যান্ড নোট দেওয়া আছে এটা হচ্ছে 18.8 এর জন্য। তো আপনারা কাইন্ডলি একটু গ্রুপে একজন শেয়ার করছিল, গেল ওইটা গ্রুপে একজন শেয়ার করছিল যে এই যে এটা কোথায় কবে এই যে সাদমান আহসান ভাই, সাদমান আহসান ভাই আছেন? জি ভাই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর কি, যে কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে ডাউনলোড করবে। হুম না, এটা দেখলে সবাই ইজিলি করতে পারবে, হ্যাঁ কারণ অনেকেই বুঝতেছিল না, বলতেছিল যে হ্যাঁ, বুঝছি না। এটা এখন কিভাবে আবার সামনে আনি দাঁড়ান। যদি এটাতে রিপ্লাই দিই। এটার সাথে একটা ইয়াও আছে, আপনার ওই কিভাবে করে এটার ভিডিওটাও আছে। না সেটা না, বলতে চাচ্ছি এটা আমি রিপ্লাই দিয়ে এটা একদম ইয়ে টানতে যাচ্ছিলাম একদম, কারণ মাইক্রোসফট ওটা ফরওয়ার্ড 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 করে দিলে হবে। ফরওয়ার্ড অল। আচ্ছা ফরওয়ার্ড হল হলে তো এটা সবার কাছে যাবে মেবি। হ্যাঁ, ফরওয়ার্ড অল আমি চাচ্ছিলাম এটাকে। অনেক সময় না আমরা যে একটা নিচে কমেন্টস করি, কমেন্টস করলে কি হয়, আহ, ও ওইটা। তাহলে ফরওয়ার্ডটা মানে মানে রিপ্লাই আর একটা আছে, হ্যাঁ রিপ্লাই রিপ্লাই। দিতে যাচ্ছিলাম আর কি। রিপ্লাই দিলে ওইটাকে একদম লাস্টে থাকতো জিনিসটা, সবাই দেখতে পাইতো। কারণ এখানে তো আপনার ওই মাইক্রোসফট প্রজেক্ট, সরি, হোয়াটসঅ্যাপে তো সমস্যা হচ্ছে পিন আপ করার কোনো অপশন নাই, যে পিন করে রাখবে একদম উপরে থাকবে এরকম কোনো অপশন নাই আর কি। তা প্রয়োজন সামু ভাই, আপনি কাইন্ডলি একটু আজকে আবার একটু ইয়ে করে দিয়েন তো গ্রুপে একটু। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে যে পয়েন্ট আছে 9 এবং 10, মানে কিভাবে এটা ইনস্টল করতে হবে। শুধু ইনস্টল করার সময় সবই আপনারা পারবেন আমি জানি, শুধু মাথায় রাখতে হবে যে আমরা স্ট্যান্ড অ্যালোন ভার্সন যেটা আছে SQLite, ওই ভার্সনটা ইউজ করব। আর শুরুতে আবার একটা সমস্যা হয়, অনেকে এতগুলোর ভিতরে শুরুতে ভুলে P6 ভিজুয়ালাইজারটা খুলে ফেলে। খোলার সময় বারবার মাথায় রাখবো যে P6 প্রফেশনালটা খুলবো, আমরা ওপেন করব। আচ্ছা তাহলে এবার আমরা আসি হচ্ছে P6 সম্পর্কে একটু, মানে এর ইন্টারফেস সম্পর্কে একটু আগে ধারণা নিয়ে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুষার ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? P6 ইনস্টল করা আছে? হ্যাঁ, আমারটা তো আছে, আগে থেকে আছে। ভেরি গুড। ও না বলতেছিলেন যে স্যার, ঢুকতে পারছিলেন না। আমিও ঢুকতে, জি স্যার, ওই আজকে প্রিমিয়ার শুরু হবে না? হ্যাঁ প্রাইমারি। জি জি, এটা আমার কাছে আছে, লগ ইন P6 প্রফেশনাল 19 এটা। জি স্যার, রেকর্ড স্টার্ট হচ্ছে না স্যার, হ্যাঁ ভাই? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ। আচ্ছা তো আমরা যারা MS প্রজেক্ট এর আগে করে আসছি তা এই ইন্টারফেসের সাথে অলমোস্ট আমরা পরিচিত আর কি।
যে একটা পোর্শনে একটা পাশে আহ, আপনার হরিজন্টাল বার থাকে যেটাকে আমরা গ্যান্ট চার্ট বলি, আর একটা পাশে অ্যাক্টিভিটিস নেম অথবা যেটা নিয়ে কাজ করছি, মানে আমার প্লেগ্রাউন্ড যেটা ওটা থাকে, আর নিচে ওটা ডিটেলস বা টাস্ক ডিটেলস ফর্ম যেটা আমরা এমএস প্রজেক্টে বলতাম সেই জিনিসটা থাকে। তো যখন আমি অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করবো তখন অ্যাক্টিভিটিস, তখন প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন প্রজেক্ট, এই ধরনের। সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমরা মাইক্রোসফট প্রজেক্টে শুরুতে একটা প্রজেক্ট ক্রিয়েট করতাম। আমি আপনাদেরকে এই জিনিসটা মনে হয় এর আগেও দেখাইছি যে এটা কোথায় আছে, কোথায় আছে, আচ্ছা ট্রেনিং না, সরি, যে এই স্লাইডটা আপনারা এর আগেও দেখছেন যে মাইক্রোসফট প্রজেক্ট আমরা কি করে প্রথমে প্রজেক্ট শুরু করি, তারপর ওইখান থেকে আমরা কিছু টাস্ক বসাই, ওখান থেকে মাইলস্টোন, সামারি টাস্ক, কাইন্ড টাস্ক, এগুলো আমরা আমাদের প্রজেক্ট অ্যাসাইন করি। আর এইখানে যেটা হবে প্রাইমারি P6 এ সব প্রথমে আমার এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার ইপিএস থেকে আমাকে আগে সিলেক্ট করতে হবে আমি কোন ইপিএস এ কাজটা হবে, দেন প্রজেক্ট, দেন ডাব্লিউবিএস, তারপরে হচ্ছে আমার অ্যাক্টিভিটিস। তো মনে রাখতে হবে যে জিনিসটা যখন শুরুর দিকে একটু সমস্যা হয়, মানুষ মানে আমরা এটার সাথে ইউজ টু না, যেহেতু আমরা কাজ করার সময় প্রথমে আগে খেয়াল করব আমার হেডারে এখানে কি আছে, এখানে হেডার কি অ্যাক্টিভিটিস, তাহলে কি আমি এখানে যা দেখছি সব হচ্ছে অ্যাক্টিভিটিস। কিন্তু যদি আমি এই লেফট সাইডে ফাইল অপশনটাতে ক্লিক করি তাহলে এখন আমি দেখবো কি আমার নতুন হেডার আসছে প্রজেক্ট, নতুন কি হেডার আসছে প্রজেক্ট। আর যখন আমি এন্টারপ্রাইজ থেকে ইপিএস এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচারে ক্লিক করো তখন আমার এই ইপিএসটা আসছে। আমার এই ইপিএস এর ভিতর কি আছে, সাপোজ বসুন্ধরা গ্রুপ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কর্পোরেট, আইটি, বিভিন্ন ধরনের এই ধরনের ইপিএস আছে। তো আমার এর আগে দেখতে হবে যে বসুন্ধরা গ্রুপের কি আছে, মিডিয়া সেকশনে কালের কণ্ঠ। ওকে, তো এইভাবে আমার আগে প্রজেক্ট ক্রিয়েট, ইপিএস ক্রিয়েট করে নিতে হবে যে এটা আমি কোন মানে কোন ইপিএস এর আন্ডারে। বোঝার সুবিধার জন্য সেটা হচ্ছে এর আগে আমরা যখন একদম ওরিয়েন্টেশন ক্লাস অথবা তার পরে ক্লাসে করছিলাম যে প্রজেক্ট থাকে, প্রজেক্টের উপরে থাকে কি প্রোগ্রাম, প্রোগ্রামের উপরে কি থাকে পোর্টফোলিও, প্রজেক্ট প্রোগ্রাম পোর্টফোলিও। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও, এটার মধ্যে আমার কাজগুলো এখানে ডিফাইন করা আছে যে কি কি কোথায় কোথায় আমি কাজ করছি, কি কি প্রজেক্ট আমার অনগোয়িং আছে। আর এটা হচ্ছে মনে করেন প্রোগ্রাম কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই প্রোগ্রাম আন্ডারে এই প্রজেক্ট চলছে, তারপর আইটি প্রোগ্রাম, আইটি আন্ডারে এই প্রজেক্ট চলছে, আর সবকিছু মিলে হচ্ছে আমার এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার। ওকে, তো আমরা এখান থেকে আগে থেকে ডিফাইন করে নিতে পারি। আর যদি মনে হয় যে না ভাই আমার এসবের কোনো কিছু প্রয়োজন, আমি সরাসরি এখান থেকে প্রজেক্ট নিতে চাচ্ছি, আমি সরাসরি এখান থেকে প্রজেক্ট করতে চাচ্ছি, ওকে নো প্রবলেম। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি আগে এইখানে লেফট সাইডে আমার যে প্রজেক্ট দেখেন, আমি চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা প্রজেক্ট অপশন চলে আসছে, এখানে একটা প্রজেক্ট অপশন চলে আসছে। আমি যেটা করতে পারি যে প্রজেক্ট অপশনে আমি ক্লিক করলে এখানে প্রজেক্ট অপশনে যখন আমি ক্রিয়েট করবো এই যে প্রজেক্টে চলে আসবে। প্রজেক্টে আসার পর আমি যেটা করবো এখান থেকে রাইট সাইডে যে প্লাস অপশনটা আছে, রাইট সাইডে একটা অপশন আছে অ্যাড অপশন আছে, আমি এই অ্যাড অপশনটাতে ক্লিক করব, তখন আমি চাইলে এখানে একটা নতুন প্রজেক্ট নিতে পারি। এখন যখন আমি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে যাবো সে আমাকে বলবে যে তুমি আগে ইপিএসটা চুজ করো, মানে এটা কি ধরনের, এটা কি এনার্জি রিলেটেড, নাকি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, নাকি প্রোগ্রাম রিলেটেড, নাকি আইটি রিলেটেড, এইগুলোও আমাকে বলে আগে প্রথমে চুজ করে দিতে। ওকে,
আমি যদি কোনো কিছু চুজ নাও করি তো কোনো সমস্যা নেই, এটা অল ইনিশিয়েটিভ জায়গায় থাকলো, এটা কোনো আপাতত কোনো প্রোগ্রামের আন্ডারে গেল না, এটা প্রজেক্ট হিসেবে সরাসরি পোর্টফোলিওর নিচে থাকলো। আচ্ছা, একটা প্রজেক্ট আইডি দিতে হবে। একটা প্রজেক্ট আইডি আমার কি হতে পারে, যেমন প্রজেক্ট আইডি হতে পারে ডিসিআরপি, প্রজেক্ট নেম 2000 দিলাম। ও এটাই যে মধ্যে দেওয়া আছে ডিসিআরপি, এই জন্য এটা নিচ্ছে না, এই যে এখানে দেওয়া আছে। আমি যেটা প্রজেক্ট ডিসিআরপি না দিয়ে ডিসিআরপি 2 প্রজেক্ট প্ল্যান আমি কবে শুরু করতে চাই, এটাকে আমি কালকের থেকে আজকে থেকে শুরু করতে যাচ্ছি না কবে করবো, এইটার একটা ডেট, টেন্টেটিভ একটা ডেট আছে, টেন্টেটিভ ডেট দিলাম যে সাপোজ আমি মার্চের 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করবো। আর মাস্ট ফিনিশ বাই ভুলেও এটাতে আমরা কাজ করবো না, কারণ মাস্ট ফিনিশ বাই যখনই দেবো এটা তখন একটা হার্ড কনস্ট্যান্টে চলে আসবে। আমি কোনো হার্ড কনস্ট্যান্ট শুরুতে আমি দিতে চাচ্ছি না। আচ্ছা, এন্টারপ্রাইজ ম্যানেজার বা রেসপন্সিবল পার্সন যেটা আছে, এগুলো আমরা যে রোল, এটা হচ্ছে রোলের ভিতর আসে। এই রোলগুলো আমরা পরে দেখে নিব যে এটা আসলে আমাদের প্রয়োজন আছে কিনা। তো আপাতত যে অপশন আছে সেটাই থাকলো, দিয়ে ফিনিশ দিয়ে আমি বের হয়ে গেলাম। আমি কি পেলাম, একটা ডিসিআরপি লট 2 2000 কক্সবাজার রেল প্রজেক্ট। তো এইভাবে করে আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, এখন কিন্তু মানে সবাই একটা নতুন মানে নাম দিলাম আর কি। এখন পর্যন্ত আমি কাজই শুরু করতে পারিনি, মানে এখন পর্যন্ত আমার যে কাজ সে কাজই শুরু হয়নি। ভাই এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো কি তাহলে যে এগুলো কি সব একটা প্রজেক্ট? এইগুলো হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট, তো মনে আছে তাই না, নাকি ওটা ভুলে গেছেন? মানে মাইক্রোসফট প্রজেক্ট কি করছি না করছি ওটা মনে আছে সেটা আর কি বলবো। ওইখানে মাইক্রোসফট প্রজেক্টে আমরা কি করতাম, যখনই আমরা একটা ফাইল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে স্যাম্পল ফাইল, ওকে, বাট এখানে স্যাম্পল ফাইল একটু বেশি পরিমাণে দেওয়া। ওকে, তো আচ্ছা, তো এখানে এভাবে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করলাম, এবার আমরা প্রজেক্টের ভিতরে ঢুকবো, রাইট বাটন ক্লিক করব, ওপেন প্রজেক্ট দেবো, অ্যাক্টিভিটিস যাবে, কিন্তু এই মানে কি বলবো, ম্যাক্সিমাম টাইমে এই প্রবলেমটা হয় যে আমরা সরাসরি অ্যাক্টিভিটিস চলে আসি, কিন্তু আমরা অ্যাক্টিভিটিস যাব না, প্রজেক্ট নিচ্ছি, প্রজেক্ট করছি, অ্যাক্টিভিটি চলে আসে। আমরা যেটা করব, এখানে দেখেন নীল কালারের দুইটা বক্স আছে, এটা হচ্ছে ডাব্লিউবিএস আগে ক্লিক করব। তো 2000 কক্সবাজার রেল প্রজেক্টের জন্য আমার এখানে কোনো ধরনের কোনো সাপোজ ডাব্লিউবিএস ক্রিয়েট করা নাই, তো আমার এখানে নতুন করে ডাব্লিউবিএস ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, আমি ওটা না নিয়ে আপনার ডাব্লিউবিএস এ করি, আমি আমার মতো করে করি। 1 নাম্বার যেটা থাকলো ডাব্লিউবিএস কোড 1, সেখানে ডাব্লিউবিএস নেম দেবো আর্টওয়ার্ক। এখন একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করেন যে এখানে প্রবলেম কি ক্রিয়েট হচ্ছে। আমি একটা ডাব্লিউবিএস দিলাম, ডাব্লিউবিএস হচ্ছে সামারি টাস্ক, ওকে, দিলাম কি ডাব্লিউবিএস। এখন যখন প্লাস চিহ্ন দিচ্ছে, দেখেন প্লাস চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এই 2.1 এর আন্ডারে চলে আসছে। বুঝতে পারছো যে আমরা ইনডেন্ট আউটডেন্ট করছিলাম, যে এই ধরনের একটা ঘটনা এখানে ঘটছে, যে এটা আসার কথা। কিন্তু নতুন যেটা আমি করব সেটা হচ্ছে সাপোজ কি কালভার্ট, বিজনেস কালভার্ট। এটা কিন্তু আর্টওয়ার্কের ভিতরে চলে আসছে, কিন্তু আমরা এটা আর্টওয়ার্কের ভিতরে নেব না, এটা তাহলে আমাদের কি করতে হবে, আউটডাউন করতে হবে, আর এখান থেকে বের করতে হবে। এবার কিন্তু দেখেন 2.1 ছিল 2.2 হয়ে গেছে, এটা হচ্ছে আর্টওয়ার্ক, এটা হচ্ছে ব্রিজ। সেম অ্যাজ আবার যদি আমি নতুন করে কোনো এন্ট্রি দিই, এক্সেপ্ট এটা যদি চুজ করে এন্ট্রি দিই তাহলে ওকে,
আমাদের হয় কি নর্মালি বাই ডিফল্ট এটা চুজ থাকে, তো আমরা এন্ট্রি দিলে দেখা যায় এটা ভিতরে চলে আসছে, সমস্যা নেই। আমরা আমাদের কাছে আগে এন্ট্রি দেওয়া, তারপর আমরা এগুলো সব কালেকশন করে নেব। তাহলে আমরা চারটা ডাব্লিউবিএস ক্রিয়েট করলাম, একটাকে আর্টওয়ার্ক, একটা হচ্ছে ব্রিজ এন্ড কার্ভ, একটা হচ্ছে ট্র্যাক অনলাইন, একটা হচ্ছে ট্র্যাক অন ব্রিজ। এখন যে পর্যন্ত করানো হচ্ছে এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে, মানে আমরা যে পর্যন্ত করছি? প্রশ্ন না থাকলে তো খুবই ভালো। তাহলে আমরা এখানে চারটা ইয়ে পেয়ে গেলাম, আমাদের ডাব্লিউবিএস পেয়ে গেলাম। এখন আমরা এই চারটা যে আমাদের অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসের ভিতর সরি চারটা যে ডাব্লিউবিএস আমরা ক্রিয়েট করলাম, এই চারটা ডাব্লিউবিএস এর আন্ডারে আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো এন্টার করব। আচ্ছা, প্রথমে আর্টওয়ার্কের ভিতরে আমি এখানে প্লাস দিই, প্লাস দিয়ে নতুন একটা অ্যাক্টিভিটি আইডি চলে আসলো আর অ্যাক্টিভিটি নেম চলে আসলো। আমরা কিন্তু আজকে একটা মানে প্রজেক্ট শুরু থেকে কিভাবে করে সেটা দেখাচ্ছি, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ আছে যেটা আপনাদের শুরুতে যে পিডিএফটা আছে শুরুতে বলা আছে, এবং আমরা ওগুলো দেখবো না যে তা না, কিন্তু আপাতত আমি একটা মানে একটা মেরুদণ্ড দাঁড় করাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি নেম দেবো, প্রথমে দেবো ওকে। আচ্ছা, এখন এটা দেওয়ার পরে আমার এখানে বাই ডিফল্ট মাইক্রোসফট প্রজেক্টে বাই ডিফল্ট ডিউরেশন 1 ডে থাকে, হ্যাঁ। আর এখানে বাই ডিফল্ট ডিউরেশন থাকে 5 দিন, কিন্তু এটা চাইলে চেঞ্জ করা যায়, 5 দিনের জায়গায় 10 দিন করে দেওয়া যায়, 15 দিন করে যায়। তো আপাতত এখানে 5 দিন করা আছে, আমি আপাতত এটা 5 দিন রাখলাম, পরে আমরা একটু পরে এগুলো আবার চেঞ্জ করবো। আমাদের আগে আইটেমগুলো আমরা এন্ট্রি দিয়ে নিই।
এমবেকমেন্ট ফিল দিলাম, তারপরে তাহলে আমরা দেখলাম যে আমরা এখানে 9টা টাস্ক এন্ট্রি দিলাম এবং প্রতিটা গড়ে 5 দিন করে সময় নিচ্ছে। গড় করে 5 দিন। এটা হচ্ছে শুধুমাত্র আর্থ ওয়ার্কের আন্ডারে। এইভাবে ব্রিজ আর কালভার্ট আছে, ট্র্যাক ওয়াক ল্যান্ড আছে, ট্র্যাক ওয়াক অন ব্রিজ আছে। সেক্ষেত্রে আমি কথার কথা আমি দিলাম সাপোজ 10 দিন, 10 দিন এমবেকমেন্ট ফিল 16 দিন। For 30 days, 5 days, and সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। ভাইয়া আমি ওই যে আপনার নিউ প্রজেক্টটা দেওয়ার পরে নিচের যেই আপনার যেই ঘরটা আছে বা নিচের যে 3 নাম্বার যে পোর্শনটা আছে এই জিনিসটা চলে গেছে ভাইয়া। এইটা কিভাবে আবার রিটার্ন করতে হবে তো বুঝতেছি না ভাইয়া। দেখা দিচ্ছে। ওকে ভাইয়া। ভিউতে আসেন, ভিউ শো অন বটম ডিটেলস, হয়েছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিলেশনশিপগুলো রেডি করা নাই। তো রিলেশনশিপ আমরা দেখতে পাবো পিডেসারে। তো আমরা এখানে কি করব, একটা পিডেসারে কলাম নিয়ে আসবো। কলাম নিয়ে আসার জন্য কি করব, রাইট বাটন ক্লিক করব, কলামে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলাম, অ্যাভেলেবল অপশন ফাইন্ড, প্রি ডি লিখে দিলে পেয়ে যাবো পিডেসার। আচ্ছা, পিডেসার এটা। ওকে, বাট আমি দেখছি এখন পর্যন্ত কোনটারে পিডেসার ডিসাইড করা নাই। আমি যেটা করতে পারি, একটা একটা করে চুজ করে, আমাদের ওখানে মাইক্রোসফট প্রজেক্টে যেমন একটা অপশন ছিল, মাইক্রোসফট প্রজেক্টের একটা অপশন ছিল কি, আমি সবগুলো একসাথে সিলেক্ট করে আমি যদি চেইন এই অপশনটাতে কমান্ড দিতাম, তাহলে কি হতো, সব একসাথে পিডিএসার করে এভাবে একসাথে লিঙ্ক আপ হয়ে যেত। প্রাইমারি তো এই একটা অ্যাডভান্টেজ আছে যে আমি যদি চাই সবগুলাকে একসাথে চুজ করলাম, চুজ করে প্রজেক্ট থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে লিঙ্ক অ্যাক্টিভিটিস দেব।
ওকে, তাহলে সব অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা এটা চেক করার জন্য এখানে যে ঘড়ি একটা অপশন আছে, ঘড়ি F9 চাপ দিলেও হবে, অথবা এই ঘড়ি অপশনে ক্লিক করলে হবে, এখানে দিয়ে ওকে দেবো। তখন দেখবো যে আমি সব একসাথে এরকম লিঙ্ক আপ হয়ে গেছে। এটা একটা প্রসিডিউর। আর আরেকটা প্রসিডিউর কি আছে, যে সাপোজ এই সাবব্লাস্টকে আমি টার্ফিং এর সাথে রিলেট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, সাবব্লাস্টকে চুজ করবো, নিজে যে পিডিএসআর এর ঘর আছে এখান থেকে অ্যাসাইন দিব, পিডিএসআর এর ঘর থেকে অ্যাসাইন দিব, অ্যাসাইন দিয়ে এর পিডিএসআর কোনটা, টার্ফিং এ ডাবল ক্লিক করবো, করে বেরিয়ে আসবো, শেষ। এখন দেখেন আমরা কি করছি, কিন্তু এটা এখনো চেঞ্জ হচ্ছে না, এটা আসার কথা এখানে চেঞ্জ হচ্ছে না। আবার এই ঘড়িটাতে ক্লিক করবো, দিয়ে শিডিউল দেবো, ওকে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে দুইটা ভাবে আমরা এটা করতে পারি। একটা হচ্ছে যে যেগুলো সিলেক্ট করবো সেগুলো একসাথে চুজ করব, রাইট বাটন ক্লিক করব, লিঙ্ক অ্যাক্টিভিটিস করব। অথবা আরেকটা যেটা করতে পারি, যার সাথে যাকে আমি আসলে মানে যার জন্য আমি পিডিএসআর সিলেক্ট করছি, তাকে আগে ক্লিক করব, নিচে যে পিডিএসআর এর যে কলাম আছে সেখান থেকে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে ওই পিডিএসআরটাকে চুজ করে দেব। ওকে, অর্থাৎ আমি এখানে তার মানে ভাইয়া এটা হচ্ছে এই দুটাই কাজে লাগবে, তাই তো? মানে হ্যাঁ, প্রথমের দিকে ওই যে ঘড়ি টাকা দিয়ে আমরা করব, দেন হচ্ছে আমরা যখন ওই যে না ঘড়ি অন্য জিনিস, ঘড়িটা হচ্ছে আপনার রিফ্লেকশন দেখার জন্য, ওইটা আলাদা। মেনলি হচ্ছে রাইট বাটন, একটা হচ্ছে সব অটো করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, লিঙ্ক অ্যাক্টিভিটিস দেবো, সব লিঙ্ক আপ হয়ে গেল, এই একটা জিনিস। অথবা আমি যদি ম্যানুয়ালি করতে চাই, যেমন এর সাবগ্রেড আছে এমব্যাকমেন্ট ফিল্ড, প্রিপেয়ার সাবগ্রেডের আছে এমব্যাকমেন্ট ফিল্ড, আমি চাচ্ছি এইটার ধরুন একটু এখানে সেরুল অবজারভেশন, আচ্ছা এইটার আমি পিডিএফটা সরাই দিব। দেখেন রিমুভাল অফ সার্চেসের এখন কোনো পিডিএফ নাই, এটা আমি এখন ম্যানুয়ালি দিতে যাচ্ছি। ম্যানুয়ালি কি, সেটেলমেন্ট অবজারভেশনের পরে, তাহলে অ্যাসাইনে যাব, সেটেলমেন্ট অবজারভেশন ডাবল ক্লিক করব, শেষ। আর টার্ফিং এর ক্ষেত্রে আবার দেখেন রিমুভ সার্চেস আছে, এটা আমি সরাই দিতে যাচ্ছি। আমি এটার ক্ষেত্রেও সেটেলমেন্ট অবজারভেশন দিতে যাচ্ছি, তাহলে এটা রিমুভ দিলাম, দিয়ে এবার সেটেলমেন্ট অবজারভেশনে ক্লিক করলাম, চলে আসলো। এটার যে ইম্প্যাক্ট দেখার জন্য আমি ঘড়িতে ক্লিক করব, এই চলে আসলো। বুঝতে পারছি কথাটা? ভাইয়া লাস্ট টাস্কটা বুঝি নাই ভাইয়া। লাস্টের টাস্কটা, আচ্ছা লাস্টেরটা যেটা বলছি, আপনি যে কোনো একটা টাস্ক আগে চুজ করবেন, যে এইটার আমি পিডিএসআর বসাবো, চুজ করে অ্যাসাইনে আসবো, যেইটাকে পিডিএসআর হিসেবে চুজ করব সেটাকে ডাবল ক্লিক করব, অথবা এখানে প্লাসে দেবো, দ্যাটস অল, শেষ। আর যদি আমি লাস্ট একটু আগে যেটা বললাম যে রিমুভ করতে চাই, মনে করেন এমব্যাকমেন্ট ফিলে আছে এখন ড্রেনেজের ক্ষেত্রে, এমব্যাকমেন্ট ফিলের পিডিএসআর কে ড্রেনেজ, কিন্তু ড্রেনেজটা আমি রাখবো না, আমি দেবো কোনটা, এমব্যাকমেন্ট ফিল, তার আগেরটা। ওকে, অর্থাৎ এই ফিল করার পরে আবার এই এমব্যাকমেন্ট ফিল চলে আসবে। তখন আমি কি করবো, এই ড্রেনেজ চুজ করলাম, চুজ করে রিমুভ দেবো, রিলেশনশিপ বাদ দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি চাচ্ছি এই এমব্যাকমেন্ট ফিলের সাথে অ্যাড করতে, তাহলে এই এমব্যাকমেন্ট ফিলে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, শেষ। ইম্প্যাক্ট দিতে চাচ্ছে, ঘড়িতে ক্লিক করলাম, এই যে ইম্প্যাক্ট চলে আসলো। ওকে, কেউ কি একটু হ্যান্ডস অন করে দেখছেন যে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা? কারণ আপনার সমস্যাটা যদি আপনি একটু শেয়ার করেন, দেখা গেছে আরো অন্তত যারা এখন প্র্যাকটিস করতে পারছে না, আপনার জন্য দেখা গেছে আরো 2 জন বা 3 জনের প্রবলেমটা সলভ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো ধরে নিচ্ছে যে কারো হয়তো কোনো প্রবলেম নাই। তো আজকে প্রজেক্ট রিলেটেড আচ্ছা একটু যে দেখাই, আল্লাহু আকবার।
আরেকটা জিনিস দেখা যায়, এই একটা জিনিস দেখলাম। তারপর হচ্ছে এটা তো পার্সেন্টেজ কমপ্লিট, এটা তো আপনারা বুঝেনি। টোটাল ফ্লোটও জানেন, পিডেস্টারও জানেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখার মতো যে কারো এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা? কারোর কেউ যদি প্রশ্ন না থাকে, বল। ভাইয়া ধরেন মিজু ভাই শুনতে পাচ্ছেন না? কোনো একটা জিনিস হঠাৎ ভুলে করে ফেলছি আমরা, ভুল। আমি ব্যাক করতে চাচ্ছি, ভুলে কিছু কাজ করে। ভাই শুনতে পাচ্ছেন? কন্ট্রোল জেড। জি জি জি, কন্ট্রোল জেড দিয়ে কি ব্যাক করা যায় কিনা, আমরা যে মাইক্রোসফটের যে ইয়েগুলোতে করি এখানেও লিমিটেড লিমিটেড। আর হলো সাপোজ ওই যে আর্টওয়ার্কের আন্ডারে যে এমএস প্রজেক্টে কি হয়, ইয়েগুলো আছে এমএস প্রজেক্টে যতক্ষণ পর্যন্ত আমি সেভ না করছি ততক্ষণ পর্যন্ত আমি দেখা ব্যাক করতে পারছি, কিন্তু এখানে তো আসলে সেভের অপশন নাই। এই যে আমি একটা ফাইল করলাম না, সাপোজ আমি এখন এটা কেটে দিই, ও কিন্তু একবারও কি আমার সেভের কথা জিজ্ঞেস করছে? দেখেন, না। এটাই তো কাজ করার সময় কেয়ারফুল ভাবে কাজ করা, এবং সবচেয়ে বেটার হচ্ছে ব্যাকআপ নিয়ে কাজ করা। দ্যাট মিন্স এখানে কি অটো সেভ হয় সব সময়? হ্যাঁ, ওর মতো করে সেভ করা। বা তাহলে যেটা যে ওয়ার্নিংটা দেখালো, তাহলে ধরেন যে ভুল ক্রমে কেটে দিলাম, তাহলে ও যদি ওর মতো অটোমেটিক সেভ করে নেয়, তাহলে কি আমি যে লাস্ট পর্যন্ত করছি এটা হ্যাঁ, লাস্ট ধরে পর্যন্ত নিবে? ওটা সেভ হবে। আচ্ছা, ওকে, আচ্ছা। এবার আমরা একটা আমাদের পিডিএফ এ দেখি কি দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, বলে দিচ্ছে সে। আপনারা এই লেআউটটা একটু দেখে নিন। হ্যাঁ, লেআউটটা হচ্ছে আমাদের এখানে যেমন লেআউট ছিল, গ্যান্ট চার্টে যেমন এখানে লেআউট আছে, এখানেও লেআউট আছে। বিভিন্ন ধরনের লেআউট বাই ডিফল্ট দেওয়া আছে, এবং এগুলো সব আমাদের কনস্ট্রাকশনের সাথে খুব খুব রিলেটেড, এবং ওইভাবে এখানে সাজানো আছে। অন্য কোনো মানে বাড়তি কোনো কিছু এখানে নাই। এগুলো প্রয়োজনে সেই জন্য সাজানো আছে। তারপরও আমরা আমাদের মতো করে অবশ্যই কাস্টমাইজ করে নিব। তো আপনারা যেটাতেই কাজ করবেন, কাজ করার পরে চেষ্টা, যদি মনে করেন যে না আমি এটা নিয়ে কন্টিনিউ করব, তাহলে এটা সেভ অ্যাজ দিবেন, নট সেভ, সেভ অ্যাজ দিলেন। ক্লাসে ডিজাইন ইন্টিগ্রিটি বাংলাদেশ, ওকে। এতে করে যেটা সুবিধা হবে, এর পরবর্তীতে যদি কখনো আমাদের বের করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ওই লেআউটটা বের করে নিতে পারবো, আমরা যেটাতে কাজ করছি আর কি। আচ্ছা, আর এখানে বলার মতো কি আছে? ও, রিসোর্সের ব্যাপারটা তো, সরি, এখানে কলাম কিভাবে অ্যাড করে সেটাও দেখাইলাম। এইখানে কলাম যেভাবে অ্যাড করে, যে কলাম দেব, যেটা যেটা প্রয়োজন সেটা এখানে জাস্ট ডাইন সাইডে চাপ দেবো, চলে আসবে। এরকম হতে পারে, অথবা অথবা সব একসাথে চুজ করে রাইট সাইডে ক্লিক করবো, সব চলে আসবে, এরকম হতে পারে। আবার যেটা লাগবে না সেটা এখান থেকে ডিলিটও দিতে পারি, আবার লেফট সাইডে আবার চাপাও দিতে পারি। এইভাবে যে আমি এখানে কলামগুলা সাজাবো, ঠিক অনুরূপভাবে নিচেও এখানে এই কলামগুলা কাস্টমার ওইভাবে সাজাতে পারবো। যেমন এখানে আপাতত আছে জেনারেল, স্ট্যাটাস, রিসোর্স, রিসোর্স সাকসেস, কিন্তু কলাম আরো চাইলে আমি অনেকগুলো নিতে পারবো। যেমন একটা কলাম আমাদের যেমন নিতেই হবে, সেটা হচ্ছে এক্সপেন্স, এটা আমাদের লাগবেই। নোটবুক নিতে পারেন, ঠিক সামানে স্টেপস লাগবে।
নিয়ে ওকেতে বেরোবে, তখন আমি দেখবো যে এটা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে জেনারেলের স্ট্যাটাসের পরপরে আমি স্টেপটা দিয়ে দিই, তখন রাইট বাটন আবার কি করবো, কাস্টমাইজে যাব, স্টেপসটাকে আমি উপরে দিকে নিয়ে আসলাম, রিসোর্সকে সবার লাস্টে, সরি নোটবুকে হলো তার আগে। ওকে, এখানে দেখে মনে করবে ভাই এগুলো তো একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করা যেত, কিন্তু প্রাইমারি P6 এ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায় না, এটা সব ম্যানুয়ালি এরকম হাতে হাতে করে নেওয়া লাগে। কামরুজ্জামান ভাই, এত দেরি কেন ক্লাসে? ভাই অফিসে ছিলাম, ও না, কেবল আসলাম। এখন তো এই যে নামাজে ব্রেক দিয়ে দেবে 20 মিনিটের। আচ্ছা, ইটস ওকে প্লিজ। যেটা বলছিলাম যে আমরা তাহলে এখন টোটাল 3টা জিনিস পেলাম। একটা হচ্ছে এখানে আমাদের অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে এক্ষেত্রে একটু জিনিস খেয়াল করুন, প্রজেক্ট, WBS, অ্যাক্টিভিটি। আপনি কোথায়, আপনি ম্যাক্সিমাম সমস্যা করে কি WBS এ যে অ্যাক্টিভিটিস খুঁজে, অ্যাক্টিভিটিস এ যে WBS খুঁজে, তো এরকম না, আমি আগে দেখবো আমার হেডার এখানে কি বলছে, আমার হেডার এখানে কি বলছে। ফার্স্টে প্রজেক্ট ক্রিয়েট করছি, তারপর এখান থেকে WBS ক্রিয়েট করছি, তারপর এখান থেকে আমি অ্যাক্টিভিটিস ক্রিয়েট করছি। ওকে, এর বাইরে আরো আরো অন্যান্য ফাইল এখানে খুলতে পারে, যেমন রিসোর্সের একটা ফাইল আমার খুলতে পারে, কস্টের ফাইল খুলতে পারে, রিসোর্স অ্যাসাইনমেন্টের একটা রিসোর্স অ্যাসাইনমেন্টের একটা ফাইল খুলতে পারে। এখন আমরা যদি এই ফাইলটা শুধু রিসোর্স অ্যাসাইনমেন্টের ফাইলটা রিড করতে চাই, তাহলে এখানে নিচে যে একটা অপশন আছে রেড কালারের ক্রস, এটাতে ক্লিক করব। এখন কেন তোর নামাজে যাবো, রিসোর্স এটা কেটে দেবো। ওকে, তারপরে কি থাকবে, তারপর প্রজেক্ট অর অ্যাক্টিভিটিস। আমরা এইভাবে সাজায় সাজায় কাজ করব, আশা করি আপনাদের পারবেন না, মানে এটা আপনারা সলভ করতে পারবেন। আচ্ছা, এখন একটু কষ্ট করে আপনারা যেটা করেন, একটু কাগজে লিখে নেন, সেটা হচ্ছে 12, 13 আর 16 নাম্বারটা। কি কি বললাম, 12, 13 আর 16 নাম্বারটা আপনারা দেখেন, কারণ আমি নামাজের পরে ইনশাল্লাহ এই 12, 13 আর 16, 12, 13, হ্যাঁ 12, 13, 16 করে 12, 13, 16, ও এর সাথে এক্সট্রা আরো 1, 3, 4, 5, 12, 13, 16 এখান থেকে, আর আমার অন্য হ্যান্ড নোট থেকে 1, 3, 4, 5 এই 4টা অপশন দেখে আমরা ইনশাল্লাহ আজকে শেষ করবো। তো আপনারা যদি একটু 12, 13, 16 দেখে রাখেন, 12, 13, 16 একটু দেখা দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ আমার একটু করতে পারবো খুব দ্রুত। ঠিক আছে, তাহলে আপনারা এটা দেখতে থাকেন, 12, 13, 16, আর এখন নামাজের ব্রেক আর কি। আচ্ছা, যার আগে যেটা বলছিলাম যে আমরা 12, 13, 16 নম্বর পয়েন্টটা এখন একটু ডিসকাস করব। এতক্ষণ তো আমরা দেখলাম যে যে কোনো আমার একটা যদি প্রজেক্ট ডিসক্রিপশন দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা ওইটাকে প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তারপরে প্রজেক্ট ক্রিয়েট করে ওইখান থেকে সামারি টাস্ক, যেটাকে এমএস প্রজেক্টের ভাষায় সামারি টাস্ক আর P6 এর ভাষায় WBS, ওটা ক্রিয়েট করব। তার পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটিস এখানে অ্যাসাইন করব। তো মোটামুটি এটা আমরা একটা দেখলাম যে কিভাবে অ্যাসাইন করতে হয়, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কিভাবে ডিউরেশনগুলো চেঞ্জ করব, এবং আমরা এইগুলোকে লিঙ্ক আপ করব। লিঙ্ক আপের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অটো লিঙ্ক আপ করবো, সবগুলো একসাথে লিঙ্ক আপ করে দেবো,
অথবা আমরা চাইলে আলাদা আলাদা করে প্রতিটার জন্য অ্যাসাইন করতে পারি। ওকে, লিঙ্কে আপনি আরো কাজ আছে ইনশাল্লাহ। আমরা যখন ওই ওই পয়েন্টটা আসবে তখন আমরা আরেকটু ডিটেলস দেখবো, বা ডিউরেশনের ব্যাপার, বা এখানে পিডিএসটার একটু সমস্যা আছে, তো এই জিনিসগুলো আমরা ডিটেলস দেখে নিব। ওকে, আর এখন আমরা একটু নাম্বার 12 যেটা আছে আপনাদের শীটের মধ্যে সেটা একটু দেখব। কি আমরা এডিটে যাব, ওইখান থেকে ইউজার প্রেফারেন্স আমাদের বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা মানে কি বলবো, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক যেগুলো আছে, ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো কিভাবে গুছাবো। এডিটে গেলাম, এডিট থেকে আমরা ইউজার প্রেফারেন্সে গেলাম। সবার প্রথমে টাইম ইউনিট, এইটা সাব ইউনিট অফ টাইম, ডিউরেশন অফ ফরম্যাট। আপাতত আমরা এগুলোতে শো ইউনিট লেভেল ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ওকে ঠিক আছে, এটা যা আছে আমরা আপাতত তাই রাখবো। আর ওইখানে আমাদের যেমন এমএস প্রজেক্টে আমরা যখন ফাইলে যাই, অপশনে যাই, এখানে যেমন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। এখানেও আমাদের দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। তো ওইখানেও আমরা যেটা করছিলাম ডেসিমেল রাখছিলাম, তো এখানেও আমরা যেটা করব, আমরা ডেসিমেল রাখবো। তারপর আসবো ডেট, ডেটের ফরম্যাটটা কেমন হবে, ডে মান্থ ইয়ার না ইয়ার মান্থ ডে, এটা আমরা চুজ করবো। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, আপাতত আমরা কাজ যখন আমরা এন্ট্রি দিব, এন্ট্রি লেভেলের কাজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 12 আওয়ার্সের এই ফরম্যাটটা ইউজ করব, 12 আওয়ার্সের এই ফরম্যাটটা ইউজ করব। কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা সাবমিশন করব তখন এটা আবার ডু নট শো দিয়ে দিব। কারেন্সি ইউএস ডলার হতে পারে, ইউরো হতে পারে, যে কোনো একটা হতে পারে। আর যদি মনে করে আমরা বিডিটি নিব, তাহলে এখান থেকে আবার চাইলে কারেন্সিও কারেন্সি আমরা অন্য প্রিফারেন্স থেকে, অ্যাডমিন প্রিফারেন্স থেকে ওখান থেকে আমরা প্রয়োজনে নতুন এখানে অন্য কোনো, যেমন আমি এখানে বাংলাদেশি টাকা অ্যাড দিয়ে রাখছি, তো আমরা এখানে বাংলাদেশি টাকাটা নিয়ে নিতে পারি। তো এটা আপনাদের যদি অপশন না আসে, এটা করতে পারবে, সেটা পরবর্তীতে আমরা দেখা দিব আর কি। কারেন্সিক্যাল অ্যাসিস্ট্যান্স গুলো লাগবে না, অ্যাপ্লিকেশন একটা ঠিক আছে, ওকে। পাসওয়ার্ড দরকার না, রিসোর্স অ্যানালাইসিস ওকে ওকে ওকে, সব ক্যালকুলেশন ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে একটা অপশনে পরবর্তীতে দেখবো, সেটা হচ্ছে ডিসলভ অ্যাক্টরিজ রিডিং ল্যাগ, এই অপশনটা আমরা পরে দেখে নেব। আর বাকি যা আছে ওকে, অলরাইট। স্টার্টআপ ফিল্টার ওকে, ওকে ক্লোজ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নাম্বার 12-এ আমাদের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো দেখলাম। ওকে, এবার 12 এর পর আমরা দেবো নাম্বার 13, সেটা হচ্ছে কি অ্যাডমিন প্রেফারেন্স। অ্যাডমিন প্রেফারেন্সটা কোথায় আছে, অ্যাডমিন প্রেফারেন্সে, অ্যাডমিন থেকে যাব অ্যাডমিন প্রেফারেন্সে, অ্যাডমিন থেকে যাব অ্যাডমিন প্রেফারেন্সে। এইখানে স্যাটারডে ঠিক আছে, ডিউরেশন 7 দিনে দিব। ডাটা লিমিট এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, আইডি লিমিট দরকার নাই। আচ্ছা, এইখানে একটু চেঞ্জ করে নিব, দেখেন আপনাদের এটা চেঞ্জ আছে কিনা, যদি না থাকে তাহলে এটা করে নিতে হবে। 8 7 8 56 240 2920, এটা একটু আপনারা যদি না থাকে করা, তাহলে এটা একটু চেঞ্জ করে দেন। ওকে, 8 7 8 56 240 আর বছর হচ্ছে 2920। আর্ন ভ্যালু ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনাদের অনেকেই খেয়াল করবেন যে যখন আপনি ফার্স্ট টাইম প্রাইমারা P6 ইনস্টল করেন, প্রাইমারা P6 ইনস্টল করেন, ইনস্টল করার পর যখন ঢুকতে যান, তখনই ও আপনাকে একটা অপশন দেখায়, একটা জিনিস শো করে, সেটা হচ্ছে এই ধরনের একটা মেসেজ শো করে। এই ধরনের একটা মেসেজ শো করে কি, যে তুমি এখনো তোমার ইন্ডাস্ট্রিটা চুজ করা হয়নি, তোমার ইন্ডাস্ট্রিটা চুজ করা হয়নি। আপনি প্রথমবার যখনই ইনস্টল করে আপনি ঢুকতে যাবেন, তখন এই অপশনটা দেখাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটা চুজ না করবেন, ততক্ষণ পর্যন্ত বারবার এই পপ আপ মেসেজটা আসতেই থাকবে, যতবার আপনি P6 এ ঢুকবেন।
তো এই জন্য আমরা কি করলাম, এখান থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এটা চুজ করে দেবো, চুজ করে ক্লোজ দিয়ে বেরোয় আসবো। তাহলে আমাদের এই দুইটা পয়েন্ট দেখা শেষ হলো। একটা হচ্ছে ইউজার প্রিফারেন্স দেখলাম এবং অ্যাডমিন প্রিফারেন্স দেখলাম। এবার আমরা চলে যাবো নাম্বার 16-এ। কি বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ যেটা, যে কিভাবে আমরা যেমন মাইক্রোসফট প্রজেক্টে আমরা ক্যালেন্ডার সেট করছি, যে কোনটা ওয়ার্কিং ডে দিছি, কোনটা নন ওয়ার্কিং ডে দিছি, তারপর এক্সেপশন যেগুলো আছে এক্সেপশনগুলো কিভাবে ডিফাইন করছে। তো ওই জিনিসটা আমরা এখানে শিখবো যে P6 এর ক্ষেত্রে এই ক্যালেন্ডারটা কিভাবে ডিফাইন করতে হয়। এন্টারপ্রাইজে যাবো, ক্যালেন্ডারে যাবো, এন্টারপ্রাইজে গেলাম, ক্যালেন্ডারে গেলাম। প্রথমে যেটা করবো আমরা গ্লোবাল আছে, হ্যাঁ গ্লোবাল মানে আমরা প্রজেক্টে চলে আসলাম, অথবা গ্লোবাল নিয়েও কাজ করতে পারি। তবে আমি এর আগে যে কাজগুলো করছি সব গ্লোবালে করলে সুবিধা হচ্ছে, যখন আমি যখন এই P6-এ আমি যদি গ্লোবালে ক্যালেন্ডারটা ক্রিয়েট করি, তাহলে শুধু ওই প্রজেক্টের জন্য না, যে কোনো প্রজেক্ট আমি ওপেন করে ওই প্রজেক্টে এই ক্যালেন্ডারটা অ্যাসাইন করতে পারবো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। এই জন্য আমরা যখন ক্যালেন্ডার সেট করব, তো প্রজেক্ট চুজ না করে গ্লোবাল চুজ করলাম। গ্লোবাল চুজ করে আমি এখান থেকে নতুন একটা ক্যালেন্ডার নিব, যে অ্যাড, নতুন ক্যালেন্ডার নিলাম, অ্যাড। এই ক্যালেন্ডারটা হচ্ছে ডেমো। আচ্ছা, নতুন একটা ক্যালেন্ডার নেম দিই, সেটা হচ্ছে ডিজাইন ইন্টিগ্রিটি বাংলাদেশ ডিবি সিআরপি .2 একটা ক্যালেন্ডার দিলাম। তাহলে আমার নতুন একটা ক্যালেন্ডার ক্রিয়েট করা হয়ে গেল। যখন আমি নতুন ক্যালেন্ডার ক্রিয়েট করে ফেললাম, তখন এইটাকে এখন এই টাইমগুলো আমার ডিসাইড করতে হবে। যেমন আমি যে ক্যালেন্ডারে ঢুকছি, তখন ফার্স্টে দেখতে পাচ্ছি শনিবার এবং রবিবারকে সে অফ ডে হিসেবে কাউন্ট করছে, শনি এবং রবিবারকে সে অফ ডে হিসেবে কাউন্ট করছে। তো আমরা যেটা করতে পারি, প্রথমে যেটা করব, যে সব আমরা সপ্তাহে 7 দিনকে আমরা ওয়ার্ক ডে হিসেবে কাউন্ট করব, সপ্তাহে 7 দিনকে ওয়ার্ক ডে হিসেবে কাউন্ট করব। তো এই জন্য আমরা চলে যাবো প্রথমে ওয়ার্ক উইকসে, এবং প্রতিদিনকে আমরা 8 ঘন্টা করে দেব, দিয়ে ওকে দেব। এখন দেখেন মোটামুটি এই 8 ঘন্টা করে, তাহলে আমার এখন আর কোনো নন ওয়ার্কিং ডে দেখাচ্ছে না। কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে, এই 8 ঘন্টা যে আমি চুজ করলাম, এই 8 ঘন্টা কখন থেকে কখন আসলে, যেমন ও এখানে দেখাচ্ছে 8টা থেকে 3টা, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি দেখো 8টা থেকে 12টা, আবার 12টা থেকে 2টা পর্যন্ত ব্রেক দিব। ব্রেক দেওয়ার পরে আবার হচ্ছে 2টা থেকে 4টা বা 6টা, সরি 6টা। তো সেই হিসেবে আমরা যেটা করব, আটটা থেকে 12টা, ঠিক আছে, তারপর হচ্ছে আবার আমি ঘোষণা, এখন আমি সবগুলোকে চুজ করে নিই। সবগুলোকে চুজ করা হয়ে গেছে।
8টা থেকে 12টা, আর দিলাম হচ্ছে আমি 2টা থেকে 6টা দিয়ে ওকে দিয়ে দেবো। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি সব দিনে আমার চুজ হয়ে গেছে কি 8টা থেকে 12টা আর 2টা থেকে 6টা। ওকে, আর এবং আমি যখন টোটালে চলে আসতেছে দেখি টোটাল কিন্তু আমার 8 ঘন্টায় শো করছে। ওয়ার্ক উইক্সে যদি আসে, হ্যাঁ সব 8 ঘন্টা করে আসছে। টাইম পিরিয়ডে যদি আসে তাহলে 8 7 8 56, তাহলে এটা আমি আমার একটা প্রথমে ডিফল্ট ক্যালেন্ডার আমি সেট করে ফেললাম। এখন আমার যেটা করতে হবে যে আমি এক্সেপশন যেগুলো আছে এক্সেপশনগুলোকে আমি নন ওয়ার্কিং ডে হিসেবে দেখাতে চাচ্ছি। ওকে, যেমন আমি এখন মের 1 তারিখে গেলাম, মের 1 তারিখকে, ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর, ওই যে মান্থলি যেটা 240 লিখলেন, ওইটা 30 দিনে মাস ধরে লিখলেন তাই না? হ্যাঁ 30 দিনে। আচ্ছা, এখন 28 দিন বা 31 দিনের যে ওটা মাসগুলো অটো ওগুলো ক্যালকুলেট, ওটার সাথে ও মাল্টিপল করে নেবে, সমস্যা নেই। 28 দিন হতে পারে, 31 দিনও হতে পারে, বেশিও হতে পারে, তাই না? জি জি জি, ঠিক আছে। আচ্ছা, এখন মের 1 তারিখে আমি নন ওয়ার্ক ডে হিসেবে কাউন্ট করে দিচ্ছি। মের 1 তারিখকে আমি নন ওয়ার্কিং ডে হিসাবে কাউন্ট করছি। ওকে, এখন একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার এখানে কি কি নন ওয়ার্কিং ডে আছে, আমার এটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে হবে, যে প্রতিটা এরকম আলাদা আলাদা চুজ করে সেট করে দিতে হবে। ওকে, বুঝতে পারছি কথা? আমরা যেমন ওইখানে ওই অকারেন্স ডেট, যেটা অকারেন্স টাইম, কতবার অকারেন্স হবে, তারপরে ইনভাইট ডেট, ওইখানে তো এক্সেপশন দেওয়া নাই। এখানে থাকার কথা। সাপোজ এখানে মনসুন ক্যালেন্ডার দিয়ে রাখছে যে 2020 এত থেকে এত, এখানে ডিটেলসে যে আমি যেরকম ইয়ারলিতে যে এখানে দিয়ে দিতে পারি যে কতদিন হবে বা কবে এটা শেষ হবে। বাট আনফরচুনেটলি আমার এইখানে এই ধরনের কোনো অপশন নাই যে আমি একবারে 5 বছরটা চুজ করে দেবো বা 10 বছরটা চুজ করে দেবো, এই ধরনের কোনো অপশন নাই। আচ্ছা যাই হোক, আমি এখন একটা ক্যালেন্ডার সেট করে ফেললাম, দিয়ে এবার এটাকে আমি ডিফল্ট ক্যালেন্ডার হিসেবে চুজ করব। চুজ করে হ্যাঁ, হাফ হাফ ডে যদি আমি কাজ করি সেক্ষেত্রে কি করা যাবে? আচ্ছা, হাফ ডে কি শুধু ফ্রাইডের ক্ষেত্রে যদি হয়? হ্যাঁ কোনো সমস্যা নেই, ডিটেলস ওয়ার্কে যাব। ওকে, তারপর যাব টাইম পিরিয়ডে, সরি ওয়ার্ক উইক্সে চলে যাবো। ওয়ার্ক উইক্সে যে শুধু ফ্রাইডেকে চুজ করলাম, ফ্রাইডেকে চুজ করে 8টা থেকে 12টা দেবো, বাকি সব দেবো নন ওয়ার্ক। ওকে, ওকে দিয়ে দেবো। তারপর তাহলে আমি এখন একটু চেক করে দেখি আসলে হয়েছে কিনা। এই দেখেন যে কোনো শুক্রবারে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে শুধু ওই দিন 4 ঘন্টা করে কাজ হচ্ছে। ওকে, ওকে ভাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই যে শুধু একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে নন ওয়ার্কিং যে টাইমটা আছে, মানে এক্সেপশন, যেটা আমরা যে এমএস প্রজেক্টের ভাষায় যেটাকে এক্সেপশন বলি, ওইটাতে আমাদের একটু সমস্যা, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। তো আমি এই ক্যালেন্ডারটা এখন অ্যাসাইন করলাম এবং এটাতে টিক চিহ্ন দিয়ে ক্লোজ দিয়ে বের হয়ে আসবো, শেষ। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা টোটাল 3টা ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে গ্লোবাল ক্যালেন্ডার, যেটা আমি যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবো। যেমন ম্যাক্সের জন্য একটা ক্যালেন্ডার বানাইলাম, যে ম্যাক্সের 2000 কক্সবাজার এটা ইউজ হবে, রূপপুর নিউক্লিয়ারে এটা ইউজ হবে, তারপর কুশিয়ারা পাওয়ার প্ল্যান্টে ইউজ হবে। তো এরকম একটা ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারি। আরেকটা ক্রিয়েট করতে পারি শুধু প্রজেক্ট ওয়াইজ ক্যালেন্ডার, রূপপুরের জন্য আলাদা, আর ইয়ের জন্য আলাদা, ডিসিএফের জন্য, এরকম করতে পারি। আরেকটা করতে পারি রিসোর্স ক্যালেন্ডার, যেটা এমএস প্রজেক্টও আছে, ওই অপশনটা আপনাদেরকে আমি দেখাইনি আর কি, কারণ ওটা প্রয়োজন হয় না। সেটা হচ্ছে কোনো একটা রিসোর্স দেখা গেছে সে শুধু দিনে 4 ঘন্টা অ্যাভেলেবেল থাকে, সে 4 ঘন্টার বেশি কাজ করবে না। যেমন আমরা দেখা গেছে একটা সাবকনে অন্য একটা টিম নিলাম, স্থাপত্য, ওরা শুধু দিনে 4 ঘন্টা, স্থাপত্য থেকে আমরা সার্ভিং এর সাপোর্টটা নিলাম, ওরা দিনে 4 ঘন্টার বেশি কাজ করবে না, তখন ওই রিসোর্সের জন্য আলাদা করে ক্যালেন্ডার ক্রিয়েট করতে হয়। তো যাই হোক, আপনাদের ওভারঅল কনসেপ্টটা হয়ে গেছে যে ক্যালেন্ডার আমরা এইভাবে কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা একটা ধারণা পেয়ে গেল। এটা গেল, এটা ছিল আপনাদের কত নম্বর আসলো, নাম্বার 16। এবং দেখেন আমি এখানে
চেষ্টা করছি যতটুকু সম্ভব যে একটু মানে মার্ক করে করে যে কোনটা কোনটা আমরা কিভাবে ইউজ করবো না করবো সেটা এখানে দেখাই দিচ্ছে আর কি। তাহলে এটা ছিল এখন পর্যন্ত আজকে আপনাদের যেসব পয়েন্ট নিয়ে আলোচনা করব এই পয়েন্টের এন্ডিং। ওকে, এখন এর বাইরে আমরা কিছু আদার্স আরো কিছু অপশন নিয়ে আলোচনা করব এবং আদার্স যেসব অপশন নিয়ে আলোচনা করব এগুলো আপনাদের নাই, সো আপনারা হ্যান্ড নোট মানে লিখে রাখবেন নাকি ভিডিওটাই মনে রাখবেন এটা আপনাদের ব্যাপার। সবার ফার্স্ট হচ্ছে অ্যাডমিন থেকে আপনাদের যাইতে হবে অ্যাডমিন কারেন্সি। অ্যাডমিন থেকে কোথায় যাবো? কারেন্সি। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি একটু আগে আপনাদেরকে বলছি কিন্তু যে আপনাদের ওইখানে আমি যখন অ্যাডমিনে যে অ্যাডমিন প্রিফারেন্সে যে কারেন্সি চুজ করছে তখন কিন্তু আমি চুজ করছি কি বিডিটি, বাট আপনাদের এখানে কিন্তু বিডিটি অপশনটা ছিল না। তো এই জন্য কি করতে হবে, অ্যাডমিনে যাব, কারেন্সি অপশন থেকে আমরা নতুন একটা কারেন্সি নেব। যে আমি যেমন এখানে অ্যাড দিলাম, অ্যাড দিয়ে একটা নতুন কারেন্সি আসলো, নতুন কারেন্সি আমি লিখছি সাপোজ রুপি, কথার কথা দিয়ে আমি দিলাম এটা ইন্ডিয়ান। সিম্বল যেহেতু এখানে চেঞ্জ করতে পারছেন তো আমি আর দিয়ে দিলাম। আর ইউনিট কনভার্সন যেটা, এটা আপাতত চেঞ্জ করা দরকার নেই। এটা আমরা যখন কন্টাকে যেমন ইপিসি কন্টাকে যেমন বলা থাকে যে মানে এই কনভার্সনে না যে মানে এই কনভার্সন আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে যে পার্সেন্টেজ হিসাবে 0.9 দিয়ে আমি বলে দিতে পারি যে টোটাল টাকার 90% টাকা সে টাকায় পাবে আর 10% টাকা ইউএসডিতে পাবে। এইভাবে আমরা এই কনভার্সনটাও চাইলে ইউজ করা যায়। আর আরেকটা যেটা সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট দিয়ে আমি আমার বিওকিউতে বা শিডিউল রেটে যে রেটটা আছে ওই রেটটা বসা যাব। পরবর্তীতে ও যখন আমাকে দেখাবে আমার আর্ন ভ্যালু দেখাবে বা আমার কি পরিমাণ আর্নিং আছে, ও তখন ওর মতো করে কনভার্ট করে নিয়ে দেখাবে আমার এই পরিমাণ আর্নিং আসছে। তো এসব ঝামেলা যাওয়া হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে এখানে আপনি আপাতত 1 সেট করে রাখবেন, তাহলে অ্যাজ অ্যাকচুয়াল যে রেটটা আমরা এন্ট্রি দিচ্ছি শুধু সেই রেটটা দেখাবে। তাহলে আমি কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম কিভাবে আমরা কারেন্সিটা চুজ করে দেবো। এরপর আমরা একটু দেখবো যে অ্যাডমিন থেকে অ্যাডমিন ক্যাটাগরিতে যাব। এখান থেকে আপনার যদি এক্সপেন্সে নতুন কোনো ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করতে চান, এক্সপেন্সে নতুন কোনো ধরনের ক্যাটাগরি, যেমন আমি এখানে ট্রাভেল দিছি, ট্রেনিং দিছি, মেটেরিয়াল দিছি, আমি জানি না মানে আপনাদের ওখানে, কারণ আমার এটা তো টোটাল ডাটাবেস যেটা আমার কাছে ছিল সেটাই। আপনাদের যদি মনে হয় যে না আমাদের এখানে নতুন একটা এক্সপেন্স অ্যাড করা উচিত, সেটা কি সোশ্যাল অ্যাওয়ারনেস। তাহলে এই ধরনের অপশন আপনার চাইলে ক্রিয়েট করে দিতে পারেন। ডাব্লিউবিএস ক্যাটাগরি, এগুলো তো ডাব্লিউবিএস এখানে যে 5টা দেখাচ্ছে একদম আমরা যখন ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে 5টা ফেজ গেট আছে, ওই 5টা ফেজ গেটই এখানে দেখাচ্ছে, ইনিশিয়েটিং, প্ল্যানিং, কন্ট্রোলিং, মনিটরিং, এক্সিকিউটিং এন্ড ক্লোজিং। এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে না এর বাইরে আমি একটা আলাদা ফেজ রাখবো, ওটা আপনারা রাখতে পারেন। ডকুমেন্ট ক্যাটাগরি, স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, এগুলো আপনারা একটু দেখবেন। এগুলো বলে আমাদের হোল্ডিং পয়েন্টে যে মানে কি বোঝায় কোন ডকুমেন্ট কোন ফেজে আছে এটা দেখার জন্য। ডিস্ক ক্যাটাগরি লাগবে না আপাতত, নোট রাখবেন। ইউনিট অফ মেজার, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমি যতগুলো কাজ করলাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট অফ মেজার। যেমন আমার মনে হয় না যে আপনাদের ওখানে কিউবিক মিটার বা মেট্রিক টন বা এই অপশনগুলো আছে। এই অপশনগুলো কাইন্ডলি একটু আপনারা আপনাদের যেগুলো প্রয়োজন, যেমন আমার যেমন এই যে মেট্রিক টন এটা প্রয়োজন, কারণ রডের হিসাব করতে গেলে আপনার মেট্রিক টন লাগবে, কিউবিক মিটার আপনার লাগবে, কংক্রিট হিসাব করতে গেলে স্কোয়ার মিটার স্কোয়ার, এটা মিটার স্কোয়ারটা লাগবে। ওইখানে মিটার স্কোয়ারের মধ্যে যেহেতু একটা আছে ডিলিট করে দিই, তাহলে আমরা নতুন একটা দিয়ে দিই, সেটা কি স্কোয়ার ফিট। ওকে, তো এইগুলা মানে যে অপশনগুলো আপনার বা কি বলবো ইউনিটগুলো লাগবে সেই ইউনিটগুলো
আপনি চাইলে এখান থেকে এন্ট্রি দিয়ে দিতে পারবেন, তাহলে আর আহ, যখন কাজ করব তখন এগুলো আর বারবার এখানে ব্যাক এসে নতুন করে এন্ট্রি দেওয়া লাগবে না। এটা একটা দেখলাম। আচ্ছা, এর বাইরে আমরা আরেকটা অপশন একটু দেখব, সেটা হচ্ছে ফিল্টারের একটা অপশন। ফিল্টার বাই, হ্যাঁ, ফিল্টার বাই থেকে এখানে sorry, জাস্ট আমাকে 30 সেকেন্ড একটু 2 মিনিট একটু সময় দেন। আসসালামু আলাইকুম। কেউ আছেন ভাইয়ারা? হ্যালো হ্যাঁ ভাইয়া আছে, বলেন। ভাই, আজকে আমাদের ক্লাস কখন থেকে শুরু হয়েছে? আমি আসলে প্রথম পার্টটা করতে পারিনি তো। 7:10 মনে হয়। 7:10। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে কি ভাইয়া প্রি-6 থেকে শুরু করছে নাকি ছিল, প্রজেক্ট ছিল? P6 এর দিয়ে স্টার্ট। আচ্ছা, আজকে তো আমাদের ফার্স্ট প্রি-6 এর ক্লাস না? এর আগে কি হ্যাঁ, হয়েছে? না না, আজকে ফার্স্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফার্স্টের দিকে আচ্ছা ভিডিও পাইলে তো দেখতেই পারবো। মানে ফার্স্টে কি ছিল? জাস্ট হচ্ছে প্রি-6 এর ইন্ট্রোডাকশন এখানে নাকি? ক্যালেন্ডার করা, অ্যাসাইন করা, তারপর হচ্ছে আপনার টাস্ক গুলো, যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো একটু হালকা পাতলা দেখাইছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি 8টা থেকে জয়েন করছি। আচ্ছা, আচ্ছা সামনে ভাই, কিছু অল্প কিছুই গেছে, দেখতে পাবো সব। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এখানে ফিল্টার অপশনে আসলাম। ফিল্টার অপশনে আসে আমি এখান থেকে শুধু ক্রিটিক্যাল টাস্কগুলো দেখতে পাচ্ছি। অ্যাপ্লাই করলাম, আমি শুধু এখানে ক্রিটিক্যাল টাস্ক দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আমি ক্রিটিক্যাল না দেখে শুধু নন ক্রিটিক্যাল দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে করে আমি যদি চাই, আমি আমার মতো করে আমার যে জিনিসগুলো দেখা প্রয়োজন আমি এগুলো দেখতে পারবো। এছাড়া আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি উপকার হয় বা আমার সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে 2 উইকস লুক অ্যাহেড প্রোগ্রাম। 2 উইকস লুক অ্যাহেড প্রোগ্রাম, 2 উইকস লুক অ্যাহেডে যদি ক্লিক করে আমি অ্যাপ্লাই দিই, তাহলে দেখতে পারবো আগামী 2 সপ্তাহ আমার কি কাজ হবে। বাট আমার যেহেতু প্রজেক্ট আমি মার্চে শুরু করছি, আপাতত 2 সপ্তাহ কোনো কাজ শুরু হবে না, এই জন্য ও কোনো ধরনের কোনো টাস্ক আমাকে এখানে দেখাচ্ছে না। ওকে, কিন্তু এই অপশনটা অত্যন্ত কাজের আর কি। ওকে, আর এটা হচ্ছে পার্সেন্টেজ লুক অ্যাহেড, লাগবে না, এটা সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি, একটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল দেখলাম, নন ক্রিটিক্যাল দেখলাম, তারপর 2 উইকস লুক অ্যাহেড দেখলাম। এখন আমি চিন্তা হচ্ছে যে যখন আমি ক্রিটিক্যাল টাস্ক দেখি বা এই যেখানে নন ক্রিটিক্যাল টাস্কটা দেখি, তখন কি হচ্ছে, আমার অন্য টাস্কগুলো আসছে না, শুধু যেটা দেখানো সেটা দেখাচ্ছে।
তো আমি এরকম না যে আমি চাইলাম যে আমি একটু হাইলাইট করব, ওকে, আমি জাস্ট হাইলাইট করব, তখন আমি নন ক্রিটিক্যালে চুজ করলাম, অ্যাপ্লাই দিলাম। তো এতে করে কি হচ্ছে, এতে করে শুধু ওইটা আমার হাইলাইটস হচ্ছে, শুধু যেটা highlight activity in current layout which match criteria কি নন ক্রিটিক্যাল, ওকে, অ্যাপ্লাই। তখন কি হচ্ছে, আমি দেখতেছি ও এই দুটো তাহলে হচ্ছে আমার রিমুভাবল অফ সার্চেস আর ড্রেনেজ হচ্ছে, ড্রেনেজ ব্ল্যাঙ্কেট হচ্ছে আমার নন ক্রিটিক্যাল। তো আমি এইভাবে শুধু সবকিছু অমিট করে শুধু আমার যেটা প্রয়োজন সেটাও দেখতে পারি, আর সবগুলোর ভিতর মধ্যে আমার যেটা যে যে ক্রাইটেরিয়া ম্যাচ করে শুধু সেটাকে আমি হাইলাইট করে দেখতে পারি। এভাবে টোটাল দুইভাবে আমি এগুলো দেখতে পারি। এটা গেল। আর তারপর আমি একটু দেখব, এখানে প্রায় 4-5টা অপশন আছে, সেটা হচ্ছে শো গ্রুপ টোটাল। এটা হচ্ছে কিছুটা কিছু আমাদের ফরম্যাটে যেমন প্রজেক্ট সামারি টাস্ক আছে, কি আছে প্রজেক্ট সামারি টাস্ক, ওকে, আবার সামারি টাস্ক আছে, এটা হচ্ছে মানে ওই টাইপের, যেমন এখানে কি শো গ্রুপ টোটাল। শো গ্রুপ টোটাল আমি যদি এই অপশনটা উঠায় দিই, দেখেন আমি যদি এই অপশনটা উঠায় দিই, তাহলে এইখানের এই মেজারমেন্টগুলো আসতেছে না, যেমন টোটাল ডিউরেশন কত, টোটাল মানে এই ডাব্লিউবিএস এর স্টার্ট করবে, ডাব্লিউবিএস ফিনিশ করবে, তো এইগুলো আসতেছে না। তারপর এই প্রজেক্টের স্টার্ট করবে ফিনিশ করবে, এগুলো আসতেছে না। তো আমি চাচ্ছি যে না, আমি এইগুলো দেখবো যে ওই ডাব্লিউবিএস ওই সামারি টাস্ক হইতে কতদিন লাগে, টোটাল প্রজেক্ট হইতে কতদিন লাগে, এগুলো দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ্লাই দিলে আমি দেখতে পাবো যে এই অপশনগুলো দেখতে পারবো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শো সামারিজ অনলি। আপনারা এই অপশনগুলো নিয়ে একটু খেলা করে দেখতে পারেন যে কোনটাতে কি বলছে, হ্যাঁ, কোনটাতে কি বলছে, যে শো সামারিজ অনলি। তাহলে শো সামারিজ অনলি কি, আমি শুধু এই সামারি দেখতে পাচ্ছি, আর এই সামারিগুলো কি ডাব্লিউবিএস, এই সামারিগুলো কি ডাব্লিউবিএস। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি ভিউতে যাব, গ্রুপে যাব, শুধু সামারি দেখবো, কই গেল, শুধু সামারি, এখানে যেমন শুধু সামারি দেখতে পাচ্ছি। তো এইভাবে করে এখানেও চাইলে আমরা এরকম দেখতে পারি। আচ্ছা, আচ্ছা এবার এইটা যখন আমি দিব শিং ভার্টিক্যাল, আমার লেফট থেকে রাইট হচ্ছে হরিজন্টাল, টপ টু বটম হচ্ছে আমার ভার্টিক্যাল। তো আমি দেখতে পাচ্ছি যখনই এই সাইডে দেখেন আমার এটাও যতটুকু এটাও ততটুকু, এইভাবে করে এভাবে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, নির্দিষ্ট আমি জানি একটা লেভেলে একরকম। আমি একটু যদি একটু বড় ফাইল খুলে আপনাদের মনে বুঝতে সুবিধা হবে, একটা বড় একটা ফাইল খুলে দেওয়া। যেমন এখানে আমরা দেখতেছি কয়েকটা লেভেল আছে, 1টা 2টা 3টা লেভেল দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এখানে যে বলি 3টা লেভেলে এখানে বেশ কিছুটা জায়গা নিয়ে নিচ্ছে, আমি যদি একটু সিং করে দিতে চাই, মানে কালারগুলো থাকবে, লাইনগুলো থাকবে, কিন্তু একটু স্কুইজ করে অ্যাপ্লাই দিলাম, দেখেন এখানে একটু স্কুইজ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটা যদি মনে করেন প্রয়োজন হয় তাহলে এটা করতে পারেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ডাব্লিউবিএস যে লেভেলগুলো আছে, এক একটা লেভেলে এক এক রকমের ফন্ট সাইজ, 12, 11, 9, 8, এবং আমি বলবো যে এই কনসেপ্টটা যদি আপনাদের একটু ক্লিয়ার থাকে, এই কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার থাকে, এই জিনিসের অ্যাডভান্টেজটা আপনি নিতে পারবেন এমএস প্রজেক্টে। কেমন, যেমন এমএস প্রজেক্টে আপনি এই সামারি ক্ষেত্রে, যেমন একদম শুরুতে যেটা আছে এটার ক্ষেত্রে আপনি বলে দিলেন 12, এটার ক্ষেত্রে আপনি বলে দিলেন 11, এটার ক্ষেত্রে 9, এইভাবে কি দেখতেও সুবিধা হয়, যে ফাইলটা রিড করে তারও দেখতে সুবিধা হয়। তো আপনি এইভাবে এটা চুজ করে দিতে পারেন। আচ্ছা, আর ভুলেও এই অপশনটাতে, এই অপশনে ক্লিক করবেন না, সেটা কি হাইড ইফ এমটি। তাহলে প্রবলেম যেটা হবে, প্রবলেমটা আমি এখন দেখাই আপনাদের। আমাদের যে প্রজেক্টটা খোলা ছিল, আমরা যে প্রজেক্ট নিয়ে মানে ক্লাসে শুরু থেকে কাজ করছি আর কি, গেল কই এটা, এখানে দেখতে পাচ্ছি যে আমার আর্টওয়ার্ক, ব্রিজ কালভার্ট, ট্র্যাক, কিন্তু আমি কিন্তু ব্রিজ কালভার্টে বা এখনো ল্যান্ড পোর্শনে বা ব্রিজ পোর্শনে ট্র্যাক ওয়ার্কের এখনো কোনো অ্যাক্টিভিটিস এন্ট্রি দেয়নি। এখন যেটা হবে, যদি আমার এটা হাইড ইফ এমটি দেওয়া থাকে, অ্যাপ্লাই দিই, তাহলে এই ডাব্লিউবিএস এগুলো সই করবে না। হ্যাঁ, অনেকবার এরকম হচ্ছে, আমরা ফোন দিচ্ছি ভাই আমি তো এন্ট্রি দিছিলাম কিন্তু এখন তো খুঁজে পাইতেছি না। আমি বললাম যে তুমি তাহলে ভাই ওখানে যায় দেখো, তোমার ওই অপশনটা তো মনে হয় ক্লিক করা আছে হাইড ইফ এমটি। এরকম করবো না,
আমাদের মানে অ্যাক্টিভিটিস ওটার ভিতরে থাক না থাক আমরা এটা ওকে করে দেবো। আচ্ছা, আইডি কোড নেও নেও, আচ্ছা এর মধ্যে থেকে টাইটেল আইডি বা নেম অথবা যে কোনো একটা আমরা চুজ করে দিতে পারি। যেমন এখানে দিলাম, অ্যাপ্লাই দিলে তাহলে এখানে থাকবে প্রজেক্ট কি এই নেম। আচ্ছা, তারপর কি ডাব্লিউবিএস কি এইটা, আর আইডি যদি দিই তখন আইডি সহ দেখাবে, আইডি সহ দেখাবে। তবে মাথায় রাখবো যে সবচেয়ে বেস্ট হচ্ছে আইডি শো না করে শুধু নেম দেওয়া আর টাইটেলও না থাকা, এটা হচ্ছে বেস্ট। তাহলে কারণ আমি এখান থেকে আমি খুব ইজিলি বুঝতে পারছি, কারণ যখন আপনি আইডি দিতে যাই তখন জিনিসটা অনেক বেশি, এটা কি বলবো, অনেক বেশি কমপ্লেক্স মনে হয়। এই যে দিস এত ডিটেল, এখানে তো এত ডিটেলসের দরকার না, আমার এখানে যদি নাম থাকে, নাম থাকলে বুঝতে পারবো প্রজেক্ট নেম এটা আর তো এটা। তো এই জন্য আমি সবসময় প্রিফার করি আপনার এই লাস্ট অপশনটা চুজ করে রাখবেন, দিয়ে ওকেতে আমি বেরোয় গেলাম। এটা গেল। আর আর আরেকটা অপশন আছে, বাট এটা আজকে দেখাইতে ইয়ে হচ্ছে না, দেখাই দিই ওটা। সেটা হচ্ছে টুলস গ্লোবাল। আমি মনে করছি যে আমার এই আর্ট ওয়ার্কে যে পরিমাণ কাজ আছে, আর্ট ওয়ার্কে যে পরিমাণ কাজ আছে, আমি যে ডিউরেশনটা দিচ্ছি আহ, এটা হচ্ছে আমার অ্যাজ অ্যাকচুয়াল। কিন্তু আমি যখন এটা কনসালটেন্টের কাছে সাবমিট করব বা জিসি জেনারেল কন্ট্রাক্টের কাছে সাবমিট করব বা এমপ্লয়ারের কাছে সাবমিট করব, আমি চাচ্ছি এর সাথে 10% বাফার রাখতে। কত পার্সেন্ট? 10% হতে পারে 20% বাফার রাখতে। তো এই জন্য আমি যেটা করবো, টুলসে যাব, গ্লোবাল চেঞ্জে যাব, চেঞ্জে যে ইনক্রিজ ডিউরেশন দেবো, ইনক্রিজ ডিউরেশন দিয়ে নিউতে আসলাম, অ্যাক্টিভিটিস ঠিক আছে না? এখান থেকে আর্ট তো আর্টটা চুজ করে দিলাম। এখন এই আর্ট তো আমি দিয়ে দিলাম, এই আর্ট তো দেবো, এখন এটা প্যারামিটারটা দিতে হবে। প্যারামিটার কি দেবো সেটা হচ্ছে দেন এটা হলো অরিজিনাল ডিউরেশন যেটা থাকবে, এটা অরিজিনাল ডিউরেশনের ঘরে আসবে, কিন্তু উপরেটা হচ্ছে মাল্টিপ্লাই, আমি সাপোজ 20% অ্যাড করবো। কত পার্সেন্ট? 20%। এখন আমি এই অ্যাপ্লাই করার পরে ও আমাকে যেটা বলছে, আগে তুমি এই যে অ্যাক্টিভিটিজের নামটা আছে, হুম, এই এই অ্যাক্টিভিটিস গুলা, যেমন এই এখানে দেখতে পাচ্ছি এ 1000 কিছু ক্লিয়ারিং এনভায়রনমেন্ট, এটা ছিল 10 দিন, এটা হচ্ছে 12 দিন। তারপর কি সাবব্লাস্ট ছিল কয়দিন? 5 দিন, এটা হচ্ছে 6 দিন। তাহলে ও আমাকে বলতেছে যে দেখো, তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এই লেভেলের, মানে এই বড় মাপের একটা চেঞ্জ এখানে আসবে। তুমি কি এটার জন্য প্রিপেয়ার্ড কিনা? কারণ আমি যদি বলি ইয়েস আই এম প্রিপেয়ার্ড, তখন ও করবে। আদারওয়াইজ আমি সেভ টু ফাইল কখন করলাম, যখন ওই যে আমি যেটা বললাম, আমি প্রপোজাল আকারে আমি আমার পিএমের সাথে বা কনস্ট্রাকশন ম্যানেজারের সাথে ডিটেলস কথা বলতে চাচ্ছি, তখন আমি সেভ টু ফাইল দিলাম। অথবা আমি কমিট যদি চেঞ্জ দিই, তাহলে তার কমিট চেঞ্জ দেওয়ার আগে আপনি একটা জিনিস দেখেন যে টোটাল আমার ছিল 217 দিন। এখন আমরা একটু দেখতে চাচ্ছি যে চেঞ্জটা হলে কি ধরনের চেঞ্জ আসে। ডেস্কটপে রেখে দিলাম, টোটাল 217 দিনের জায়গায় হয়ে গেল 237 দিন। এই অপশনটা খুবই খুবই মানে এফেক্টেড আর কি। তো আমার মনে হয় আপনারা এইটা নিয়ে কাজ করতে পারেন আর কি। ওকে।
ও 12 হয়ে গেল, তাহলে 260 ডেজ। এখন পর্যন্ত যা দেখাইলাম এটার ব্যাপারে আর কারো কোনো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ফিল্টারে তো আমার অনেক, মানে আপনার এখানে তো অনেকগুলো অপশন দেখেছি, আমার এখানে তো এতগুলো অপশন দেখাচ্ছে না। কারণ আপনি অ্যাক্টিভিটিসে নাই, এই জন্য। আগে হেডারটা খেয়াল করেন, হেডারটা কি আপনার? ভাইয়া এই যে বাফার টাইম যেটা আমরা প্রাইমারিতে দিতে পারতেছি, ওটা কি প্রজেক্টের এরকম সিস্টেম আছে? এমএস প্রজেক্টে জি, বলছিলাম কি আমরা না, এমএস প্রজেক্টে মানে এটা যেমন একটা অটোমেটেড সিস্টেম, এখানে কিন্তু আমি কিছু করি না, শুধু জি, ডিসাইড করে দিছি হ্যাঁ 20% অটোমেটিক বাড়াবো না 10% বাড়াবো। এমএস প্রজেক্টে এরকম নাই ভাই। থাকলে সুবিধা হতো। থাকলে সুবিধা। এমএস প্রজেক্টে যদি এটা অটোমেটেড করতে চান, অটোমেটেড তো হবে না, সেমি অটোমেটেড হবে। সেটা হচ্ছে ডিউরেশনটা ওখান থেকে কপি করে মাইক্রোসফট এক্সেল এনে 20% আপ করে আবার ওখান থেকে যে রেজাল্ট আসবে সেটা আপনি এমএস প্রজেক্টে মানে ফেলাবেন আর কি। এখন বলেন, আর কারো কোনো কোনো প্রশ্ন? ভাইয়া তাহলে ওই যে মাইক্রোসফট প্রজেক্টে আমরা যে স্ল্যাক যেটা দেখতাম আর কি, ওইটা কি তাহলে মাইক্রোসফট প্রজেক্ট নিজ থেকেই আমাদেরকে শো করতো জিনিসটা ওরকমই? না, মাইক্রোসফট প্রজেক্টে যেটাকে স্ল্যাক বলে, প্রাইমারি সেটাকে বলে ফ্লোট। এই যে এখানে ফ্লোট দেখতে পাচ্ছি। না এখন তো আমি প্রিমাভেরা চেক করে যেটা করলাম আর কি, বাফার 20% যেটা হ্যাঁ বাড়ালাম, হ্যাঁ হ্যাঁ। ওইটাকে কাইন্ড অফ মাইক্রোসফট প্রজেক্টে স্ল্যাক বলা চলেছে নাকি? না না ভাই, ওটা অন্য জিনিস। আচ্ছা স্ল্যাক আর ফ্লোট এগুলো হচ্ছে এক জিনিস। আর বাফারটা হচ্ছে আপনি যে কত পার্সেন্ট এক্সট্রা রাখছেন এটার সাথে। এই বাফারটা তো আসলে আপনি ডিসাইড করছেন, এটা আসলে কোনো কিভাবে বুঝে মাইক্রোসফট প্রজেক্ট আসলে বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়াল কতদিন লাগবে, আপনি কতদিন ধরছেন, ও তো এটা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। আপনারা একটু প্র্যাকটিস করার, আর ইনশাল্লাহ আমাদের তো প্রজেক্টের একটা ডেমো একটা প্রজেক্ট করব ইনশাল্লাহ। তাহলে আমরা কালকে কালকে দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।